এক তো আমি তো ট্রেন্ড অ্যাক্টর নই, দ্বিতীয় কথা আমার নিশ্চয়ই সেই প্রতিভা ছিল না, ওই নাহলে তো আরও ভালো ভালো কাজ করার সুযোগ পেতাম প্রথম দিকে। আমি সবসময় চাই যে শিল্প সংস্কৃতি যেন রাজনীতির দ্বারায় আক্রান্ত না হয়। বছরগুলো এখন দেখেছি একরকমই কাটে, তবু পালন করতে হয়, তাই একটা নিউ ইয়ার্স ইভ হয়। আমি মনে করি যে আমি বার্ডেন একটা অন্যদের উপর, কোথাও গিয়ে যেন এমন কোনো স্পিড ব্রেকার না হয় যাতে করে গাড়িটাই বসে যায়। স্পিড ব্রেকারগুলো থাকা দরকার, গতি নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু খুব উঁচু স্পিড ব্রেকার হয়ে গেলে কিন্তু গাড়ির অ্যাক্সেলটা ভেঙে যায়। খুব একটা না, একেবারেই চলেনি। তো সেই হিসেবে আমার এটা 30th ইয়ার। সো 30th ইয়ারটা ঈশ্বর আমাকে একদম ভরিয়ে দিয়েছে। যে টোটা ভীষণ হাম্বল, সেই জন্যে বললো যে অনির্বাণ খুব ব্যস্ত অভিনেতা। তারপর যে লিস্টটা দিল, শীতকাল আর ফেলুদার একটা অদ্ভুত সম্পর্ক। মানে শীতকালে এতবার ফেলুদা রিলিজ হয়েছে বা ফেলুদা আমরা ওটিটি এবং বড় পর্দায় দেখেছি যে এখন তো এরকম হয়ে গেছে যে শীতকাল এলেই মনে হয় একটা ফেলুদা এবার এলে ভালো হয়। আর সেই মতোই কিন্তু এবছরও ফেলুদা রিলিজ করেছে ওটিটিতে। আর আমার সঙ্গে আজকে রয়েছেন স্বয়ং ফেলুদা, টোটা রায়চৌধুরী, এবং রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আমি যেটা বলছিলাম যে শীতকাল এলেই কেমন একটা মনে হয় যে একটা ফেলুদার গল্প আসুক। এই ট্রেনটা মনে হয় বাবুদা অর্থাৎ শ্রী সন্দীপ রায় চালু করেছেন। তার তার ওনার একটা টেন্ডেন্সি ছিল বা একটা প্রেফারেন্স ছিল যে শীতের সময় ওই অ্যারাউন্ড 25শে ডিসেম্বর নাগাদ ফেলুদা রিলিজ করব। তো এখন সেই ট্রেডিশনটাকেই বজায় রেখে আমরা চেষ্টা করি যে প্রত্যেক শীতে একটা করে ফেলুদা আসুক। কমলদা, কি ফিডব্যাক এবছর শীতে ফেলুদা এসে কি হালচাল করছে বলো? এখনো পর্যন্ত তো শুনছি বেশ ভালো ফিডব্যাক। অনেক মানুষ দেখেছেন। মানে একদম যে ডিটেলড মানে অ্যানালিসিস সেটা এখনো বলতে পারবো না। তবে অনেকেই জানিয়েছেন, মানে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বা অনেক সময় টোটাকে জানিয়েছেন বা অন্যান্য অভিনেতাদেরও জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের হইচইকে জানিয়েছেন যে ভালো লেগেছে। একদম। আচ্ছা, টোটাদাকে তোমার কেমন লাগলো শ্যুট করে বলো ফেলুদা হিসাবে? আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমি বলি, টোটাকে ভালো লাগাটা এখন নয়, মানে একদম এখন শুরু হয়েছে বিষয়টা, সেরকম নয়। বা এই সিরিজের সূত্রে আমি তো মানে চোখের বালি থেকেই দেখেছি, এবং তারপর অনেক অনেক কাজ দেখেছি, এবং পরবর্তীকালে যখন টোটা কাজ শুরু করলো ফেলুদা হিসেবে, তখনও দেখেছি, খুব ভালো লেগেছে। যদি টেকনিক্যাল পয়েন্ট থেকে বলি তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে যে মানে অভিনেতা, খুব ভালো অভিনেতা এবং একজন খুব শিক্ষিত অভিনেতা, বিশেষ করে সত্যজিৎ রায়, এবং এই ধরনের যে কাজ, সেই কাজের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে তার মানে এই কাস্টিংয়ের ক্ষেত্রে এর আগে তো মানে ফেলুদার গোয়েন্দাগিরির যে আগে দুটো পর্ব, সেই দুটো পর্ব তো টোটাকে দেখেছি হইচইতে, এবং সৃজিত কাস্ট করেছিল, এবং একদম মানে স্কেচ যেটা করেছিলেন সত্যজিৎ রায়, তার সঙ্গে একদম ক্লাসিক্যালি মিলে যায় আর কি। একদম একদম। সেই কারণে ভালো তো লাগবেই। শুধু ভালো লেগেছে, কিছু খারাপ লাগেনি? না, খারাপ লাগার মতো কিছু ঘটনা ঘটেনি। কেন বলবো, কারণ টোটাও খুব শান্ত মানুষ, হ্যাঁ। আমিও বেশ শান্ত মানুষ। হ্যাঁ। আর একটা মানে অবশ্যই সবসময় একটা আলোচনা হতো বিভিন্ন সময়, যেহেতু ও এটার সঙ্গে অনেকদিন আগে থেকে জড়িত, তো প্রচুর পরামর্শ নিতাম টোটার কাছে, এবং টোটা কিন্তু খুব ভালোভাবে গাইড করতো। তো সেই জন্য আমাদের দুজনের মধ্যে আদারওয়াইজ ফ্রিকশন হওয়ার মতো কি কিছু না, কোনো সিচুয়েশনই হয়নি। দেখো, কমলদা যেটা আমার সম্বন্ধে বললেন, আমি একই কথা বলতে পারি যে আমি কিন্তু কমলদার কাজের অনুরাগী একদম প্রথম থেকেই। এবং কমলদার কাজ দেখে আমার মনে হয় ওয়ান অফ দ্য ভেরি রেয়ার ডিরেক্টরস যারা খুব বুদ্ধিদীপ্তভাবে এবং একটা শিক্ষার ছোঁয়া সমেত এবং একটা ইন্টেলেকচুয়াল কাজ খুব সহজবোধ্য করে এবং খুবই কমার্শিয়াল অ্যাসপেক্টে প্রেজেন্ট করতে পারে। তো এই স্কিল সেটটা খুব রেয়ার। তো আমি যতগুলো ছবি দেখেছি কমলদার, বিশেষ করে চাঁদের পাহাড়, এটা আমার কাছে তো ক্লাসিক মনে হয়, ইটস আ ক্লাসিক। এবং
আমার মনে হয় আমাদের গত 30 বছর 40 বছরে যে যে ছবিগুলো হয়েছে, যে হাতে গোনা কয়েকটা ছবি লোকে মনে রেখে দেবে, চাঁদের পাহাড় সেই তাদের মধ্যে অন্যতম। আর কমলদার সবচেয়ে বড় দিক হচ্ছে কমলদা খুব মানুষকে ফ্রিডম দিয়ে দেয়। এবং একজন অভিনেতার কাছে ফ্রিডমটা কিসের স্ট্যাম্প জানো? বিশ্বাসের স্ট্যাম্প। যে তার মানে আমার পরিচালক আমার উপর বিশ্বাসটা রাখতে পারছেন, এবং সেটা একটা দায়িত্ব বাড়ায় এবং একটা আনন্দ দেয়, একটা ইউফোরিয়াও দেয় যে না, তাহলে আমি হয়তো আমার কাজই হলো যেন আরও এই এই যে বিশ্বাসটাকে বজায় রাখার। তো সেটাই চেষ্টা করেছি। আর কমলদার সঙ্গে যেটা কমলদা বললেন ফ্রিকশন, আমার সেই ধৃষ্টতাই নেই যে কমলদার সঙ্গে সেই রকম কোনো রকমভাবে এমন কোনো সিচুয়েশন উদ্ভব হোক যেখানে এই ধরনের আচরণ আমি করবো। এটা অসম্ভব ব্যাপার, হয় না। আচ্ছা, তুমি কি এরকম আচরণ কোনোদিন কারোর সঙ্গে করেছো? আমি তো জানি না। না, কাজে যখন দেখি যে আমি তো একটা সিরিয়াস মাইন্ডসেট নিয়ে যাই, আমার কাছে কাজটা খুব, সবাই প্রত্যেকেই চেষ্টা করি একটা ভালো কাজ করা। এই দেখো একটা লিমিটেড বাজেটে সীমিত আমাদের যা যা আছে তার মধ্যে, সেখানে যদি দেখি কেউ সিরিয়াসলি কাজটা করছে না বা ইচ্ছে করে গাফিলতি করছে বা অন্য মনস্কভাবে কাজ করছে, তাতে তখন আমার একটা তো রাগ হয়। কারণ আমি যদি সেখানে কাজটাকে আমার গাফিলতি, এবং সেটা ইচ্ছাকৃত গাফিলতি এক এক সময় যদি হয়, তার মানে কি আমি আরও 80 জনের সময় নষ্ট করছি। এই অধিকার আমাকে কে দিল? আমি একটা কথাই বলতে পারি, তোমরা বলতে পারো যে পরিচালক হিসেবে কেমন, অভিনেতা হিসেবে কেমন, আমি এটুকুনি বলতে পারি দুজনেই ভীষণ ভালো মানুষ। এইটুকুনি আমি আমার তরফ থেকে বলতে পারি। আচ্ছা, আমি ভাবছিলাম আস্তে আস্তে যে আমরা যারা 80-র দশকে বা 90-র দশকে জন্মেছি এবং বড় হয়েছি, তারা অনেকেই আমরা ফেলুদা পরে পড়েছি, আগে দেখেছি। মানে আমার মনে হয় আমি যখন ফেলুদা পড়েছি তখন আমি একদম দেখতে পাচ্ছি, মানে ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং জটায়ু সন্তোষ দত্ত, মানে এগুলো দেখতে পাচ্ছি। তোমরা আগে পড়েছো না দেখেছো? আমি যে সময় জন্মেছি আমরা আগে পড়েছি, হ্যাঁ আগে পড়েছি, তারপর দেখেছি। তাতে করে যেটা হয়েছে, আগে আমাদের একটা আমার তো অন্তত একটা মনে মনে একটা অবয়ব সৃষ্টি করে ফেলেছিলাম। তারপর অবশ্যই সৌমিত্রবাবুকে দেখি, তারপর বেনুদাকে দেখি। তুমি তো দেখা এবং পড়ার কথা বললে, আমি তো বলবো শোনাটাও চলে আসছে। কারণ বহু মানুষ ফেলুদার সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন হয় রবিবারের বেতার নাটকের জায়গা থেকে, যে কারণে ওই বেনুদার কণ্ঠস্বর তাদের কাছে ফেলুদারই একটা দিক আর কি। যেখানে রায় সাহেব কিন্তু ছবিতে লিখে যান, মানে গল্পে লিখে যাননি যে তার ব্যারিটোন, ফেলুদার ব্যারিটোন ভয়েস বা জলদ গম্ভীর কণ্ঠস্বর, সেটা একেবারে বেনুদার স্ট্যাম্প। এবং ওটার পর সবার মাথায় ওটা ঢুকেই গেছে যে ওরকমই একটা গলা হবে। কমলদা, ফেলুদার সঙ্গে পরিচয় কিভাবে তোমার? আমার পরিচয় জন্মদিনের গিফট হিসেবে পাওয়া বই থেকে, কিন্তু আমিও আগে পড়েছি, পরে ছবি দেখেছি। বাদশাহী আংটি, তারপরে গ্যাংটকে গন্ডগোল আমার মনে আছে। ইভেন সোনার কেল্লা আমি আগে পড়েছি, আচ্ছা তারপর ছবিটা দেখার সুযোগ হয়েছিল। আচ্ছা, তোমাকে কি কেউ কখনো বলেছে যে তোমাকে অনেকটা সব্যসাচী চক্রবর্তীর মতন দেখতে? অনেকে ভাবতেন তোমরা দুই ভাই, তুমি কি এটা কখনো শুনেছো? কখনো কি, আমার ক্যারিয়ারের প্রথম থেকেই শুনে আসছি। এমনটা হয়েছে একদিন মিঠু বৌদি, তখন মিঠু বৌদির সঙ্গে আলাপ হয়নি, মিঠু বৌদি মানে হচ্ছে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী। তো একদিন উনি আমায় ডেকে পাঠালেন, মানে আমি দেখতে চাই ওকে, এতজন বলছে যে বেনুর ভাই বেনুর ভাই, আমি দেখতে চাই কীরকম দেখতে। তো এটা একদম প্রথম দিকে হয়েছিল, যে কারণে বহু ছবিতে, বহু বলবো না, একটা ছবিতে বাবা ছেলের রোলে অভিনয় করেছিলাম, সেই ছবিটাও বিশাল বড় হিট হয়েছিল, অনেকেই ছিলেন সেই ছবি লাঠিতে। মানুষ কিন্তু এখনও সেটা মনে রেখে দিয়েছে, এই লাঠির সেই বাবা ছেলের চরিত্রে আমরা দুজন অভিনয় করেছি। তবে বেনুদার আমার কাছে মানে খুব কম অভিনেতা আমাকে অনুপ্রাণিত করতে পারে, বেনুদা তাদের মধ্যে অন্যতম। আমার মানে যে মানুষটা বা যে অভিনেতাকে দেখে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি, তিনি হচ্ছেন সব্যসাচী চক্রবর্তী। শুধু অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে। তার অনস্ক্রিন আচরণ, অফ স্ক্রিন আচরণ, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে, কিভাবে তার ব্যক্তি জীবন যাপন করে,
অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। টোটাদার কথা তো তুমি বললে, ফেলুদার কথা। আমি জানতে চাইবো অনির্বাণ চক্রবর্তীর কথা, কারণ আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না বা কাউকে ওপর নিচে কিছু বলতে চাইছি না, বাট আমি এটা বলতে চাইছি যে আমার খুব ভালো লাগে জটায়ু হিসাবে, মানে সন্তোষ দত্তের পরে আমার অনির্বাণ চক্রবর্তীকেই বেস্ট জটায়ু লাগে। তোমার কেমন এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে কাজ করে, আর তোমার কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে আমি সম্পূর্ণ একমত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অনির্বাণের সঙ্গে কাজ করাটা সত্যি খুব স্মুথ, খুব সহজাত একজন অভিনেতা, এবং জটায়ুর চরিত্রে তো ভীষণভাবে মানে মিলে যায়। সেটা তো বাইরের বিষয়টা, কিন্তু মানে বহিরাঙ্গের বিষয়টা ছাড়াও আমি বলছি যে ভেতরে এই যে চরিত্রটাকে আত্মস্থ করা, যেমন এটা মানে টোটার ক্ষেত্রে হয়েছে, অনির্বাণের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আর ওরা এর আগে কাজ করার ফলে ওদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, যেটা অবশ্যই উইল হেল্প এনি ডিরেক্টর হু ইজ ডিরেক্টিং। বুঝতে পারছি? একদম। তো এই যে ট্রায়োটা তৈরি হয়, মানে অনির্বাণ, কল্পন, তার সঙ্গে মানে ফেলুদার সঙ্গে, টোটার সঙ্গে, এর মধ্যে একটা কেমিস্ট্রি যেটা অলরেডি ডেভেলপ করে গেছে, সেটা কিন্তু আমি পেয়েছি, সেটা আমার সৌভাগ্য। তুমি তো ওটিটিতে ঝড় তুলে দিয়েছো। না না, এই বছরটা খুবই ভালো গেছে আমার, কারণ এই বছরটা শুরু হয়েছিল গত বছরের ওই 25শে ডিসেম্বরের রেশ নিয়ে। সেই দিনে আমার দুটো ছবি, মানে একটি সিরিজ এবং একটি ছবি রিলিজ করেছিল। সিরিজটা ছিল ভূস্বর্গ ভয়ঙ্কর, আর ছবিটা ছিল চালচিত্র। দুটোই খুব আলোড়ন সৃষ্টি করে। এবং জানুয়ারি প্রথম সপ্তাহে আরও দুটো রিলিজ করে, একটা হচ্ছে নিখোঁজের সেকেন্ড পার্টটা, আর একটা হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্ট। অগস্ট মাসে স্পেশাল অফ সিজন 2, সেপ্টেম্বর মাসে যতকাণ্ড কাঠমান্ডুতে, নভেম্বর মাসে তেরে ইশক মে, অবশ্য পুলিশ বলে একটি ছবি, কিন্তু সেটা খুব একটা চলেনি, খুব একটা না, একেবারেই চলেনি। তো আর ডিসেম্বরে রয়্যাল বেঙ্গল রহস্য। তো এই বছরটা সত্যি খুব আমার এত ভালো ইয়ার আমার গত, মানে এই বছর আমি এই 31 ডিসেম্বর আমি অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর 30 বছর কমপ্লিট করছি। মানে তার আগে টুকটাক কাজ করেছিলাম, কিন্তু সেই সময় আমার পড়াশোনা চলছিল বলে আমি কাজটাকে সিরিয়াসলি নিয়েছিলাম, কিন্তু ক্যারিয়ারটাকে সিরিয়াসলি নিইনি, বা ক্যারিয়ার করবো বলেও ঠিক করিনি। তো 1 জানুয়ারি 1996 থেকে আমি ডিসাইড করি যে আমি প্রফেশনাল অ্যাক্টর হব। তো সেই হিসেবে আমার এটা 30th ইয়ার। সো 30th ইয়ারটা ঈশ্বর আমাকে একদম ভরিয়ে দিয়েছেন। এই 30 বছর কাটিয়ে দিয়ে কি মনে হচ্ছে, পিছনে ফিরে তাকালে কি মনে হয়, জার্নিটা কেমন ছিল? পেছনে ফিরে তাকালে মনে হয়, অবাকই লাগে যে এত দূর এলাম কী করে। আমার তো সেই এক কথা, আমি তো ট্রেন্ড অ্যাক্টর নই। দ্বিতীয় কথা, আমার নিশ্চয়ই সেই প্রতিভা ছিল না, ওই নাহলে তো আরও ভালো ভালো কাজ করার সুযোগ পেতাম প্রথম দিকে। কিন্তু তারপরে লেগে থেকেছি, এবং আমার এটাই এটাই উপলব্ধি করলাম যে কেউ যদি লেগে থাকতে পারে, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে, কোনো না কোনো একটা সময় আসবে ভবিষ্যতে গিয়ে যেখানে নিশ্চয়ই স্বপ্নগুলো সাকার হবে। কমলা, তোমার কেমন কাটলো এই বছরটা? হ্যাঁ বলছি, তার আগে এটা বলে নিই যে টোটা ভীষণ হাম্বল, সেই জন্যে বললো যে অনির্বাণ খুব ব্যস্ত অভিনেতা। তারপর যে লিস্টটা দিল সেটাতে কিন্তু মানে নিজের ব্যাপারে কিছু বললো না। যাই হোক, না এই বছর ভালোই কেটেছে। আসলে সব বছর প্রায় একরকমই কাটে, মানে কাজের ক্ষেত্রে আমি বলছি, মানে হয়তো সাকসেস আসে বা আসে না, এরকম একটা হয়, কিন্তু বছরগুলো এখন দেখেছি একরকমই কাটে। তবু পালন করতে হয়, তাই একটা নিউ ইয়ার্স ইভ হয়, তারপরে একটা 1 জানুয়ারি মনে হয় কিরকম একটু আলাদা আলাদা লাগছে। একদম। এটা সত্যি কথা। শীতকালে আচ্ছা, আমরা না আগে খুব শীতকালে পিকনিকে যেতাম, মানে পার্টি তো এমনি হয়, সিনেমার পার্টি বিভিন্ন রকম, কিন্তু পিকনিকটা আগে খুব হতো। তোমরা লাস্ট কবে পিকনিকে গেছিলে? এটা খুব ভালো প্রশ্ন, কারণ আমি লাস্ট পিকনিকে বহু বছর আগে গিয়েছিলাম। আসলে যাদের সঙ্গে পিকনিকে গিয়ে হইচই করতাম, হুল্লোড় করতাম, তারা কেউই তো আর এখন নেই। মানে
আমার এখানে নেই, মানে বাংলায় নেই। বন্ধু বান্ধবরা যারা ছিল তারা অন্যান্য রাজ্যে বা কেউ কেউ বিদেশে চলে গেছে। তো সেইভাবে মানে এখন গেলে পরে যেটা হবে সেটা হচ্ছে খুব ফর্মাল একটা ইয়ে হয়ে যায় আর কি। তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি। আর পিকনিক আগে যখন যেতাম তখন কেউ চিনতো না, তা এখন গেলে সব সময় মানে আমি মনে করি যে আমি বার্ডেন একটা অন্যদের উপর। কারণ আমি যখন যাব কিছু মানুষ আসবে ছবি তুলতে, কিছু মানুষ আসবে আলাপ করতে, যারা আমার সঙ্গে গেছে তারা বিরক্ত বোধ করে। তো সেই কারণে পিকনিক বহু বছর হলো যাওয়া হয়নি। খ্যাতির বিড়ম্বনা বোধ একে বলে। তাও নয়, আর একটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। কি হয়, খুব কাছের বন্ধু বান্ধবরা না থাকলে তো সেইভাবে হয় না, না জমে না। তো মাঝে মাঝে কি হয়, যখন বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা মিলিত হই কলকাতা শহরে বা অন্যান্য কোনো জায়গায় যদি হয়, তখন সেই বছরে একদিন বা দুদিন হয় যখন ওইখানে বসেই তুমুল আনন্দ করি। কমলদা, পিকনিকে যাওয়া হয়? হ্যাঁ, বছর 3 আগে একবার গেছি। ওতে খুব রিসেন্ট। হ্যাঁ, তার আগে আবার অনেক বছর যাইনি, যাওয়া হয়নি। আচ্ছা, তো বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছি। হ্যাঁ। আমি এবার একটা সিরিয়াস প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই সময় টলিউডে প্রচুর টার্ময়েল একটা সিচুয়েশন চলছে, অনেক কিছু নিয়েই টার্ময়েল সিচুয়েশন চলছে, যার মধ্যে মানে সেটা সিনেমা রিলিজ থেকে শুরু করে তার ব্যবসা থেকে অনেক কিছু। এই যে টার্ময়েলের সময়টা, এই সময়টায় কি মনে হয় একটু বেঁধে বেঁধে থাকা দরকার, একে অপরের বিরোধিতা না করে? বা ইন্ডাস্ট্রির কি মনে হচ্ছে এই সময়টা কিভাবে ওভারকাম করা যায়? তোমার কি মনে হচ্ছে কমলদা? প্রথম কথা হচ্ছে যে মানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই অবশ্যই মানে বেঁধে বেঁধে থাকা উচিত, 1 নম্বর কথা। কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা খুব বড় তো নয়, মোটামুটি সবাই সবাইকে চিনি জানি, এবং মানে কাজ করতে মানে সবাই আগ্রহী, কাজ করুন সবাই, এটাও চাই। এবং সেটা শুধুমাত্র আমি পরিচালক বা প্রযোজক বা অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি না, মানে সবাই যারা মানে টেকনিক্যাল যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে সেখানে যারা কাজ করেন, যারা কর্মীরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গেই সবাইকে একসঙ্গে মিলে থাকাটাই ভালো। টোটাদা, কমলদা যেটা বলছেন যে ছবি রিলিজ ব্যবসাগুলো তো প্রযোজক পরিচালকদের বিষয়, অভিনেতা হিসাবে তোমার কি মনে হয় এই সময় কি ক্রাইসিস রয়েছে অভিনেতাদের? দেখো, অভিনেতাদের খুব একটা ক্রাইসিস নেই, কারণ এই যেটা হচ্ছে, যেগুলো তুমি বলছো সেগুলো সব, যেটা তুমি বললে নিজেই বললে, এটা প্রযোজকদেরই বিষয় মূলত, সেটা তাদের বিষয়। তো তারা, আমি চাইবো যে স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত আমি, আর ইন্ডাস্ট্রির ওয়েলবিং সঙ্গে আমার ওয়েলবিংটা সম্পৃক্ত। কাজে আমিও চাইবো যে ইন্ডাস্ট্রি এমনভাবে ফাংশন করুক, এত স্মুথলি ফাংশন করুক যেন ইন্ডাস্ট্রির ভালো হোক, এবং তার সঙ্গে জড়িত আমরা যারা প্রত্যেকেই, যারা টেকনিশিয়ান বলো, কলাকুশলীবৃন্দ প্রত্যেকেই, পরিচালক, প্রযোজক, অভিনেতা, সবাই আমরা যারা যারা যুক্ত, তাদেরও ভালো হবে। তো কোথাও গিয়ে যেন এমন কোনো স্পিড ব্রেকার না হয় যাতে করে গাড়িটাই বসে যায়। স্পিড ব্রেকারগুলো থাকা দরকার, গতি নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু খুব উঁচু স্পিড ব্রেকার হয়ে গেলে কিন্তু গাড়ির অ্যাক্সেলটা ভেঙে যাবে, সেইটা মাথায় রাখতে হবে। যখনই আমরা বাংলাদেশের কথা বলি, ওখানকার আতিথেয়তা, শিল্প সংস্কৃতি নিয়ে কথা হয়, এবং ওদেরও অনেকে আমাদের এখানে কাজ করেন। কোথাও একটা সাংস্কৃতিক মেলবন্ধন ছিল, এবং সেইখান থেকে দাঁড়িয়েই বদলে যাওয়া বাংলাদেশটা দেখে কি বলবে? না, ভালো লাগছে না। এক তো প্রতিবেশী রাষ্ট্র, 2 নম্বর হচ্ছে যে বাংলা ভাগ হওয়ার পর ওপারেও বাঙালি এপারেও বাঙালি। তো কারোর অমঙ্গল হোক বা কোনো ক্ষতি হোক সেটা তো আমরা কেউই চাইব না। অবশ্যই চাইব যে শান্তি ফিরে আসুক, 1 নম্বর কথা। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে কোনো রকম কমোশন, কোনো রকম মানে মানসিকভাবে যেটা দুদেশের মানুষকেই বিপর্যস্ত করতে পারে বা অর্থনৈতিকভাবে, সেটা কখনোই কাম্য নয়, অবশ্যই সেটা চাইব না। টোটাদা কি বলবে? দেখো, একটু তো দুঃখ হয়, কারণ আমি সবসময় চাই যে শিল্প সংস্কৃতি যেন রাজনীতির দ্বারায় আক্রান্ত না হয়, কোনোভাবেই যেন আক্রান্ত না হয়। আমরা তো সম্পূর্ণ আলাদা একটি বিষয়।
তো আমাদের সঙ্গে তো রাজনীতির যোগ থাকা কোনো কথা নয়, বাঞ্ছনীয় নয়, এবং সেটা তারা শুধু আমাদের টার্গেট করছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য, সেটাও তো উচিত নয়। আজকে জেমসের মতো একজন প্রথিতযশা শিল্পী, যার শুধু দুই বাংলায় ফ্যান কেন, সারা ভারতবর্ষ, উনি হিন্দি গানও গেয়েছেন, ওনার যে গানটি উনি গেয়েছেন সেটা এখনও অনেক মানুষ সারা দেশ জুড়ে শোনেন। তিনি তো একটা তাদের দেশের আইকন, তাকে এই অপমানটা সহ্য করতে হবে? এটা কি হচ্ছে? এটা তো ঠিক নয়। আমি সবসময় চাই যেন শিল্প সংস্কৃতির সঙ্গে আর কোনো কিছুর বিরোধ না বাঁধে। আমরা মানুষকে বিনোদন দিতে এসেছি, মানুষকে আনন্দ দিতে এসেছি। সেই মানুষেরই একটি অংশ যদি আমাদের নিরানন্দের কারণ হয়ে ওঠে, তো সেটা অবশ্যই বাঞ্ছনীয় নয়। একদমই তাই। আমরা শেষ করব। ফেলুদা অলরেডি রিলিজ করে গেছে ওটিটিতে, এখনো যারা দেখেনি তাদের ফেলুদা কি বলবে? অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ, একটু সময় বার করে হইচইতে ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্য যদি দেখেন, কথা দিচ্ছি খুব একটা মন্দ লাগবে না, আর দেখে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ, দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।